নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী বলছি। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 7টার সময় আমি আপনাদের কাছে চলে আসি একটি নতুন লেখা অলৌকিক গল্পের উপহার নিয়ে। আজ সন্ধ্যাতেও ঠিক তেমনি আপনাদের কাছে চলে এসেছি। আজকের গল্পের নাম মৃত প্রেমিকার প্রতিহিংসা। আসুন তবে শুরু করা যাক গল্পটি। বাড়িটা 12 মাস তালা পড়েই থাকে। সপ্তাহে একদিন কেয়ারটেকার কান্তদা এসে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায়। মাঝে মধ্যে অবশ্য উদ্দালক তার বউ শ্রীময়ীকে নিয়ে আসে, কিন্তু রাতে থাকে না। একে পাড়া গায়ে সাপখোপের ভয়, তার উপর প্রায়ই কারেন্ট থাকে না। এরকম জায়গায় রাতে থাকবে শ্রীময়ী? বালিগঞ্জ প্লেসে যার বাপের বাড়ি সে। কিন্তু তবুও হাজার হোক শ্বশুর বাড়ি তো। মাত্র কয়েকবার তার দুর্লভ দুটি চরণ কমলের স্পর্শ পেয়েছে এই পাড়া গায়ের মাটি। বিয়ের এই 5 বছরের মধ্যে একবার সে এসেছে স্বামী আর শাশুড়ির সঙ্গে, তাও রাত কাটায়নি। এই অজপাড়া গায়ে দিক দিগন্তব্যাপী জোনাক জ্বলা অন্ধকার, ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া হাহাকার শোনবার ভয়ে সে সন্ধ্যার নামবার আগেই পালিয়েছে আলো ঝলমল শহরে। তারপর বহুদিন বাদে এই আজকের শ্বশুরবাড়ির গ্রামে এসেছে সে বিয়ে বাড়ি উপলক্ষে। নেহাত জেঠতুতো দাদার মেয়ের বিয়ে, না এলেই নয়, তাই এসেছে উদ্দালক তার বউ শ্রীময়ীকে নিয়ে। আজ রাতটা থেকে যাবে এরকমই মোটামুটি প্ল্যান করে এসেছে সে। বিয়ে মিটতে অনেক রাত হলো। শেষ ট্রেন ততক্ষণে বেরিয়ে গেছে। জেঠিমা বললেন, আজ রাতটা থেকেই জানা টনি। উদ্দালক ওরফে টনি বলল, কাল অফিস আছে বড়মা, ভোর ভোর উঠে ফার্স্ট ট্রেন ধরে চলে যাস। বড়মা বললেন। সন্তু, জেঠুর ছোট ছেলে, সে বলল, আমি নয় বাইকে করে তোমার স্টেশনে পৌঁছে দেব দাদা, আজ রাতটা থেকেই যাও। বিয়ে বাড়িতে শোবার জায়গা নেই, শোবার কথা বলাও যায় না। তাছাড়া নিজেদের অত বড় বাড়িখানা পড়ে থাকতে অন্য লোকের বাড়িতে কষ্ট করে থাকার কোনো অর্থ হয়? তবুও টনি কেমন যেন দোনামোনা করছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার বউ শ্রীময়ী বলল, চলো চলো, ও বাড়িতেই চলে যাই, একটা তো রাত ঠিক কেটে যাবে। আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে। অগত্যা বউকে নিয়ে নিজের বাড়ির দিকেই পা বাড়ালো টনি। আজ অপূর্ব দেখতে লাগছে শ্রীময়ীকে। জ্যোৎস্নায় ভেসে যাওয়া রাত, আজ এই বিয়ে বাড়ির সাজে ছাতের ওপর এই অপরূপা মেয়েটিকে নিয়ে একটু রোমান্স করতে ভারী ইচ্ছা করছিল টনির। সাধারণত বিয়ের বছরখানেক পরে প্রেম, রোমান্স ইত্যাদিতে একটু আদ্রু মরচে পড়ে যায়, পড়ে থাকে অভ্যাস আর অধিকার। কিন্তু টনির ক্ষেত্রে তা ঘটেনি। তার কারণ, শ্রীময়ী সবসময় স্বামীর সঙ্গে সেই দূরত্বটুকু বজায় রেখেছে যেটুকু রাখলে স্ত্রীকে পরস্ত্রী মনে হয়, যেটুকু রহস্য গোপনে থাকলে স্বামীর মনে সর্বদা ভয় থাকে, এই বুঝি হারিয়ে ফেললুম, এই বুঝি ছেড়ে চলে গেল। এটুকু ছিল বলেই টনির বউ ছিল নতুন বউ। সেই গন্ধ, সেই বিহ্বল করা চাহনি। বউকে নিয়ে যেমন উথাল পাথাল প্রেম, তেমনি চাপা গর্ব ছিল টনির মনে। বউ তার বড় সুন্দরী। পরিষ্কার সাদা মাটির উঠোন পেরিয়ে শ্রীময়ীর হাত ধরে বারান্দায় এসে দাঁড়ালো টনি। জ্যোৎস্নায় ঝকঝক করছে চারিদিক। চাবি খুলে ঘরে ঢুকলো। আজ লোডশেডিং চলছে। বিয়ে বাড়ির জেনারেটরের একঘেয়ে ঘর ঘর শব্দ থেকে দূরে নিরিবিলি জ্যোৎস্না ছড়িয়ে পড়া ঘরে বড় ভালো লাগছিল উদ্দালকের। টেবিলের ওপর মোমদানিতে একখানা বড় সড়ো মোমের বাতি দাঁড় করানো ছিল, কিন্তু টনির ইচ্ছা করল না আর জ্বালাতে। পাড়াগাঁয়ের জ্যোৎস্না রাত
যে না দেখেছে সে বুঝবে না কেন এমন রাতে বাতি জ্বালাতে ইচ্ছে করে না। পরিপাটি বিছানায় বসে দু হাত বাড়িয়ে শ্রীময়ীকে কাছে টেনে নিল উদ্দালক ওরফে টনি। গভীর আশ্লেষে একটি বিলম্বিত চুম্বন এঁকে দিল তার রক্তিম ঠোঁটে। একটু হেসে শ্রীময়ী বলল, ছাড়ো ছাড়ো, জ্বালাটা বন্ধ করো তো আগে। টনি ওকে আরো জোরে বুকে চেপে ধরে বলল, এমন জ্যোৎস্না রাত জানলা কেউ বন্ধ করে? আহ, থামো না, বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসি। নিজেকে জোর করে টনির হাত থেকে ছাড়িয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকলো শ্রীময়ী। হঠাৎ একটা যেন ছায়া বাথরুমের জানলার পাশ থেকে সরে গেল। একটু ভয় পেয়ে শ্রীময়ী চিৎকার করে উঠল, কে কে ওখানে? টর্চাতে ছুটে এলো উদ্দালক। কি হলো শ্রী, কোথায় কে? ওই যে ওই জানলার নিচে কে যেন দাঁড়িয়ে ছিল এতক্ষণ, সরে গেল। উদ্দালক তক্ষুনি টর্চ হাতে বেরিয়ে গেল। পরিষ্কার ঝকঝকে বাগান, কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই, আর থাকবেই বা কি করে? পাঁচিল ঘেরা বাড়ির গেটে ঢুকেই তো তালা লাগিয়ে দিয়েছে উদ্দালক। বলল, ও তোমার মনের ভুল শ্রী, এসো, রাত হয়েছে, শুয়ে পড়ি। আবছা অন্ধকারের মধ্যেই ভারী বেনারসি শাড়িটা ছেড়ে হালকা নীলাভ শিফনের একটা নাইট গাউন পরে নিল শ্রীময়ী। তারপর সাবধানে মেকআপ তুলে হালকা কোল্ড ক্রিম মেখে শুতে এলো। ওর খোঁপায় এখনো বেলি ফুলের মালা। উদ্দালক অনেকক্ষণ ধরে অপলকে তাকিয়ে রইল স্ত্রীর মুখের দিকে, যেন কোন সুদূর স্বপ্নে দেখা রাজকন্যা। কলকাতা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে এই রাজকন্যাটি লাভ করেছে সে। সঙ্গে অর্ধেক রাজত্ব না হোক, একটি সুন্দর ফ্ল্যাট দিয়েছেন তাকে তার প্রমোটিং ব্যবসায়ী শ্বশুরমশাই। আজ উদ্দালকের মনে হয়, ভাগ্যিস গায়ের ডাকিনী মায়া কাটিয়ে সময় মতো শহরে চলে যেতে পেরেছিল সে, না হলে। কে কে ওখানে? উদ্দালক চেঁচিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আবার সেই ছায়ামূর্তি তার শট করে সরে গেল। সঙ্গে সঙ্গে জানলার নিচে উঁকি দিয়ে দেখল উদ্দালক, না, কোথাও তো কেউ নেই। তাহলে ছায়াটা কার? হঠাৎ একটা খুব চেনা বুনো বুনো গন্ধে ঘরখানা ভরে গেল। কাঠ চাঁপার গন্ধ। গন্ধটা মনে করিয়ে দিল সুদূর অতীতের অনেক কথা। রুনু এনে দিত। গরমের দিনে সকাল বিকেল ওদের উঠানে গাছের তলা ভরে ছড়িয়ে থাকতো কাঠচাঁপা ফুল। সকালে পড়তে আসার সময় দুহাতের মুঠো ভরে কুড়িয়ে আনত রুনু। একটা ছোট বাটিতে অল্প জল দিয়ে রেখে দিত ওর পড়ার টেবিলে। পড়াশোনায় ভালোই ছিল মেয়েটা, কেন যে অমন একটা কাজ করলো? সবে তখন অঘ্রাণের শুরু। শীতল বাতাসে কখন ঘুমিয়ে পড়েছে শ্রীময়ী। উদ্দালক চুপ করে শুয়ে আছে পাশে। কতকাল আগের সব কথা মনের মধ্যে ভেসে আসছে আজ। তখন সবে স্কুল ফাইনালের রেজাল্ট বেরিয়েছে, সবাই ধন্য ধন্য করছে। মিত্তির কাকু এক হাঁড়ি কাঁচা গোল্লা এনে মায়ের হাতে দিয়ে বললেন, বৌদি ধরুন, আপনি মিষ্টি খাওয়ানোর আগে দেখুন আমি আপনার ছেলেকে মিষ্টি খাওয়াতে চলে এলাম। এত ভালো রেজাল্ট এই গ্রামে আগে কেউ কখনো করেনি, বুঝলেন? হ্যাঁ, কোথায় রে টনি, কোথায় গেলি? আয় বাবা, একটু চোখ ভরে দেখি তোকে। টনির মা ডাক দিলেন, ওরে ও টনি, আয় বাবা, দেখ মিত্তির কাকুর কাণ্ড দেখে যা। ততক্ষণে বাবাও এসে দাঁড়িয়েছেন। টনি প্রণাম করল। মিত্তির কাকুর পাশে দাঁড়িয়ে থাকা রুনুকে কনুয়ের গুঁতো মেরে কাকু বললেন, হাঁ করে দেখছিস কি? পায়ের ধুলো নে, যদি অন্তত ওর বুদ্ধির এক কণাও পাস। হই হই করে উঠেছিল টনি। এ কি করছিস রে রুনু? কাকু বললে না তুইও অমনি আমাকে প্রণাম করলি? ততক্ষণে টনির পায়ের ধুলো মাথায় নিয়ে ফিক ফিক করে হাসছে মেয়েটা। তোর তো এই না? হ্যাঁ। সাধুমতি না? হ্যাঁ, মনে জানি। দেখি তো তোকে ফিরতে সাইকেলে চেপে।
অঙ্ক ছাড়া সব সাবজেক্টেই মোটামুটি ৮০-এর নিচে পায় না, বুঝলে টনি? ওই অঙ্কটাকে নিয়েই আমার যত চিন্তা। মিত্তির কাকু অ্যাক্টিভ নস্যি নাকে নিয়ে হাসতে হাসতে বললেন, টনির দিকে তাকিয়ে বললেন, তুমি যদি মাঝে মাঝে মানেই তোমার সুযোগ সুবিধে মতো। সবাই চুপ করে আছে দেখে নাছোড়বান্দা ভদ্রলোক আবার বলে চলেন, টিচার দিয়েছি একটা, কিন্তু বুঝলে তো সব হলো কিছু পাচ্ছে না বলে প্রাইভেট টিউটার। তোমাদের মতো ব্রিলিয়েন্ট ছেলে। অগত্যা টনিকে বলতেই হলো, ঠিক আছে কাকু, রোববার সকালের দিকে আসিস তাহলে রুনু, ঘন্টা খানেক, প্রবলেমগুলো দেখে দেবক্ষণ। সেই শুরু। তারপর থেকে এই বাড়িটা কখন যেন রুনু নিজের বাড়ি করে ফেলেছিল। যখন বাবার হঠাৎ স্ট্রোক হলো, তখন টনির সামনে টেস্ট পরীক্ষা। ওই মেয়ে হাসপাতাল, ডাক্তার, ওষুধপত্র, বাড়িতে মাকে সামলানো সমস্ত একা হাতে করেছে। ২২ দিন হাসপাতালে থাকার পর বাবা যেদিন চোখ বুঝলেন, তখনও ওই মেয়ে আর ওদের পুরো পরিবার পাশে দাঁড়িয়ে সব কিছু সামলেছে। এতটুকু আঁচ লাগতে দেয়নি টনির গায়ে। মনে আছে, শ্রাদ্ধের পর একদিন দুপুরে মা ঘুমোচ্ছেন, রুনু রান্নাঘরে রাতের রান্নার জোগাড় করছে। এমন সময় টনি ওর ঘর থেকে ডাকলো, এই রুনু, শুনে যা তো। রুনু জল হাত মুছতে মুছতে কাছে এসে বলল, বলো। কি বলছো বলো। হ্যাঁ রে, তুই কি ভেবেছিস এবছর ফেল মারবি? দুষ্টুমির হাসি হেসে রুনু বলল, মা, তুমি ধরে ফেলেছ? ধরে ফেলেছ? আবার ফাজলামি হচ্ছে। আয় বস, দেখি কি অবস্থা তোর। প্রায় ১ মাস হতে চললো, পড়াশোনা সব ডকে উঠেছে তোর। কি হবে এত পড়ে? দেশ দশের মুখ চকচকে করার জন্য তোমরা তো আছোই। আমাদের কাজ হলো তোমাদের এগিয়ে যেতে সাহায্য করা। ব্যাস ব্যাস, কোনো অ্যাম্বিশন নেই তোর? রুনু বলল, নেই আবার? আছে, কিন্তু তোমাকে বলবো না। কাকে বলবি? খুব রেগে গিয়ে টনি বলল। রুনু বলল, কেন, ভূতদাকে বলবো? বটে রে। রুনু চোলের ঝুঁটিটা ধরে বেশ করে নেড়ে দিয়ে টনি বলেছিল, কাকুকে বলবো ভূতর সঙ্গে যেন কালই তোর বিয়ে দিয়ে দেয়। বারে, 2 দিনও সময় দেবে না? একটু হলুদ টলুদ মেখে ফর্সা হয়ে নিতাম। হে মেয়ের সঙ্গে কথায় পারা যায় না। অগত্যা হাল ছেড়ে দিয়ে টনি বলল, কাল থেকে বই খাতা নিয়ে আসা চাই, বলে দিলুম কিন্তু। না, আসবো না, আমার কোনো প্রবলেম নেই। রান্নাঘরের দিকে যেতে যেতে চেঁচিয়ে বলে যায় রুনু। না, মাস্টার অব ম্যাথস তুমি। রুনু রান্নাঘর থেকেই চেঁচিয়ে বলল, আগে নিজের ফাইনালের পড়া পড়ো, তারপরে আমার কথা ভাবলেও চলবে। গরম তেলে লুচি ছাড়তে ছাড়তে উত্তর দিল রুনু। এরপর ৩-৩টে মাস রোজ এসেছে রুনু। নিঃশব্দে মায়ের কাজকর্ম করে দিয়েছে, টনির টেবিল গুছিয়ে দিয়েছে, তার পছন্দের জলখাবার বানিয়ে রেখে গেছে টেবিলে। কিন্তু টনি পড়তে বসার কথা বললেই বলেছে, অয়েল ইওর ওন মেশিন। ওর গাম্ভীরি চাল দেখে হেসে ফেলেছে টনি, কিন্তু মনে মনে ভালো না বেশে পারেনি এই সহজ সরল সদা হাস্যময়ী শ্যামলা রঙের মেয়েটাকে। কে কে ওখানে? আবার সেই ছায়ামূর্তি। না, এবার আর কোনো ভুল নয়, স্পষ্ট নারী মূর্তি। মুখোমুখি হতেই অদৃশ্য হয়ে গেল। এবার উঠে দাঁড়ালো টনি। ছায়াটা দেখে রুনুর কথাই তো মনে হচ্ছে, তবে কি? বাইরে নিস্তব্ধ রাত্রি, ঝিঝি পোকা ডেকে চলেছে এক নাগাড়ে। কোথায় একটা রাতচরা পাখি ডেকে উঠল। উঠোনের এক কোণে বসে একটা কুকুর ইনিয়ে বিনিয়ে করুণ সুরে কেঁদে চলেছে অনেকক্ষণ থেকে। টনি শুনেছে কুকুর প্রেতজনীর অস্তিত্ব বুঝতে পারে, দেখতেও পায় নাকি তাদের। তবে কি রুনুই প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই বাড়ির আশেপাশে? রুনুর আত্মা ওকে কিছু বলতে চায় তার টনি ডাকে। টনি ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায়।
গলাটা একবার পরিষ্কার করে নিয়ে জানলার নিচে অন্ধকার জায়গাটার দিকে তাকিয়ে বলল, কে তুমি? তুমি কি কিছু বলতে চাও? বলো, আমি শুনবো। কোনো উত্তর এলো না অন্ধকার থেকে। শুধু শোকার্ত কুকুরটা করুণ সুরে আরো একবার কেঁদে উঠল। টনি একটু গলা নরম করে বলল, তুমি কি রুনু? আমি ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? এবারও স্তব্ধ অন্ধকার থেকে শুধু ঝিঁঝি পোকার ডাক ভেসে এলো। হঠাৎ এক ঝলক হিম শীতল বাতাস ভেসে এলো ঘরের মধ্যে। সে বাতাস এতটাই শীতল যে কেঁপে উঠল টনি। সেই বাতাস ভারী হয়েছিল কাঠ গোলাপের মিষ্টি বুনো গন্ধে। টনি তাকিয়ে দেখল তার সামনে দেয়ালের গায়ে একটা পতঙ্গ ঘুরপাক খাচ্ছে। ভালো করে দেখে বুঝল ওটা পতঙ্গ নয়, ওটা একটা চামচিকে। চামচিকাটা এবার উড়ে গিয়ে বসলো একটা ঘুলঘুলির মধ্যে। তারপর দেয়ালের গায়ে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো একটা অস্পষ্ট ছবি। একটা মেয়ে, মুখটা দেখা যাচ্ছে না। পিছন ফিরে ওড়নার ফাঁস জড়াচ্ছে মেয়েটা তার গলায়। তারপর ছুঁড়ে দিল পাখার দিকে ওড়নাটা। না না না, চিৎকার করে উঠল টনি। রুনু, রুনু, নেমে এসো, নেমে এসো বলছি। করো না, করো না, এ কাজ তুমি করো না। টনির আর্ত চিৎকারে ঘুম ভেঙে গেল শ্রীময়ীর। বিছানার ওপর উঠে বসল সে। অবাক দু চোখ মেলে স্বামীকে প্রশ্ন করল, কি হয়েছে? তুমি এমন করে চেঁচিয়ে উঠলে কেন? রুনু, ওই দেখো, ওই দেখো রুনু কি করতে চলেছে। ওকে আটকাও শ্রী, আটকাও ওকে। কই, আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। জল খাও তো বেশি করে, অ্যাসিডিটি হয়েছে মনে হয়। এত রাতে বললাম অত মাটন খেও না, শুনলে আমার কথা? একটা জেলুশিল খাও, আমার ব্যাগে আছে। টনির চোখ তখনও ওই দেয়ালের গায়ে আটকে আছে। টনি স্পষ্ট দেখতে পাচ্ছে পাখা থেকে ঝুলছে রুনু, ছটফট করছে ওর পা দুটো অসহ্য যন্ত্রণায়। এক ছুটে ঝাঁপিয়ে পড়ল টনি দেয়ালের গায়ে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে দরদর করে রক্ত বেরোতে লাগলো ওর। তাজা রক্তে লাল হয়ে গেল টনির সারা শরীর। ঘটনার আকস্মিকতায় যেন হতভম্ব হয়ে গিয়েছে শ্রীময়ী। কথাটিও ফোটে না তার মুখে। তবু কোনো ক্রমে টনির কাছে এগিয়ে গিয়ে তার রক্তাক্ত মাথাটা দুই হাতে তুলে নিয়ে ধরল সে। কিন্তু পারে কি? কি এক অস্বাভাবিক শক্তির প্রচণ্ড ঠেলায় সে নিজেও আছড়ে পড়ল উপুড় হয়ে মাটিতে। বুঝতে পারল না সামনের একটা দাঁত বোধহয় ভেঙে গেল আর তরল নোনতা স্বাদে ভরে গেল তার মুখের ভেতরটা। টনির জ্ঞান ছিল না, কিন্তু শ্রীময়ীর জ্ঞান তখনও লোপ পায়নি। সে শুনতে পেল কি যেন খিলখিল শব্দে হেসে চলেছে। কি অমানুষিক সেই হাসির শব্দ, কি নিষ্ঠুর পৈশাচিক। হাসিটা বারতিনেক প্রবল শব্দে আছড়ে পড়ল ঘরের মধ্যে। তারপর ধীরে ধীরে যেন কান্নার মতো হয়ে একটু একটু করে বেরিয়ে গেল ঘরের বাইরে। তারপর মিলিয়ে গেল বাতাসে। বাতাসে ভর করে উদ্দাম হাসিটা জানলা দিয়ে বের হয়ে পুকুরের ওপর দিয়ে ভাসতে ভাসতে চলে গেল দূর থেকে অনেক দূরে। এবার সম্পূর্ণ জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল শ্রীময়ী। যখন জ্ঞান ফিরল তখন ওরা দুজনেই হসপিটালে। টনি মেল ওয়ার্ডে আর শ্রীময়ী ফিমেল ওয়ার্ডে। চোখ দুটো বন্ধ করে মরার মতো শুয়েছিল শ্রীময়ী। সকালবেলা জেঠি শাশুড়ি ঢুকলেন। কেমন আছো বৌমা? শ্রীময়ী চোখ মেলে তাকালো। কিন্তু এ কি, এ কার দৃষ্টি, কার চোখ? জেঠি শাশুড়ি এবার বললেন, কি হয়েছিল বৌমা? তোমরা দুজনেই বেহুঁশ, কিছু তো জানতেও পারছি না। কি হয়েছিল বলো তো মা? শ্রীময়ী কেমন যেন একটু হাসলো, হেসে বলল, কি হয়েছিল আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন না।
চমকে উঠলেন টনির জেঠিমা। এ কার কণ্ঠস্বর শুনলেন তিনি? এ তো টনির বউয়ের গলার স্বর নয়, এ তো অন্য কার কণ্ঠস্বর, যে স্বরটাকে তিনি চিনতেন এক সময়। কিন্তু কিন্তু সে তো অনেক কাল আগের কথা, সেসব তো কবেই চুকে বুকে গেছে। অবাক বিস্ফোরিত চোখে শ্রীময়ীর দিকে তাকিয়ে আছেন টনির জেঠিমা। শ্রীময়ী বলে উঠল, কি দেখছেন জেঠিমা অমন ফ্যাল ফ্যাল চোখে? আমাকে চিনতে পারছেন না বুঝি? আমি তো আপনাদের টনির বউ। বলেই আবার সেই খিলখিল করে হাসতে লাগলো শ্রীময়ী। জেঠিমা এবার চমকে উঠে ভীষণ রকম ভয় পেয়ে গেলেন। এ তো সে নয়। টনিদের কলকাতার বাড়িতে তিনি অনেকবার গেছেন। টনির বউ সভ্য, ভদ্র, শান্ত, শিষ্ট, তার সঙ্গে কত কথা বলেছেন। কই এই রকম করে তো কখনো হাসেনি, আর এই রকম গলার স্বরও তো তার নয়। তবে কি সে? ঠিক সেই সময় সেখানে বাড়ির আরো কয়েকজন নারী পুরুষ সদস্য এসে পৌঁছল। তাদের দেখে শ্রীময়ী আবার হেসে উঠল খিলখিল করে। সবাই একই রকম চমকে উঠে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। সবাই বলতে লাগলো, কেমন যেন লাগছে না বউটাকে? ওই বউ তো আমাদের টনির বউ নয়, এ তো সেই সেই ঠিক বলেছেন দিদি, সেই তার মতোই তো লাগছে হাসিটাও। সেও তো কথায় কথায় এরকম হাসতো খিলখিল করে। সেই সেই আমাদের রুনু, রুনু ঠিক তার মতো না? টনির আঘাত সামান্যই ছিল। ডাক্তারবাবু দুজনকেই সামান্য কিছু ওষুধপত্র আর তুলো ব্যান্ডেজ দিয়ে বাড়ি ছেড়ে দিলেন। টনি সেদিন কারোর কথাই শুনল না। সবাই বলছিল, এই রকম অসুস্থ শরীরে রাস্তায় বেরিয়ে কাজ নেই, একটা দিন না হয় থেকেই জানা নিজের গ্রামে। কিন্তু টনি বলল, না জেঠিমা, আর একটা দিনও নয়, আজই কলকাতায় ফিরতে হবে। শ্রীময়ীকে ভালো করে একজন স্পেশালিস্ট দিয়ে চেক আপ করাতে হবে। ওর ভয়েসটা কেমন যেন একটু অন্য রকম লাগছে। এই কথার পর কেউ আর কোনো প্রতিবাদ করল না। সবাই নিঃশব্দে মুখ চাওয়াচাই করল নিজেদের মধ্যে, কিন্তু মুখে কেউ সাহস করে কিছুই বলল না। ওরা দুপুরে সামান্য একটু খেয়ে একটা ট্যাক্সি ডেকে বেরিয়ে পড়ল। গাড়ির পিছনের সিটে পাশাপাশি বসেছিল দুজন। রাস্তায় শ্রীময়ীকে নির্জনে পেয়ে টনি জিজ্ঞেস করল, কাল রাতে তোমার ঠিক কি হয়েছিল বলো তো শ্রীময়ী? শ্রীময়ী বলল, কই কিছু তো হয়নি। আবার সেই ভয়েস। এবার আর সন্দেহ রইল না টনির মনে। সে নিজেকে সংযত করে শান্তভাবে জিজ্ঞেস করল, তুমি কে? শ্রীময়ী বলল, কেন চেনো না? ভুলে গেলে এর মধ্যে? বলেই আবার খিলখিল করে হেসে উঠল। টনি বিদ্যুৎ বেগে সরে বসল, বলল, তুমি রুনু? আবার হাসল শ্রীময়ী। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, চিনতে পেরেছ তাহলে, মনে পড়েছে তবে? ব্যাকুল হয়ে টনি ওরফে উদ্দালক বলে উঠল, আমার আমার শ্রীময়ী কোথায় তবে? তাকে তুমি কোথায় রেখেছ? শ্রীময়ী ওরফে রুনু আবার সেই ঝর্ণার মতো খিলখিল হেসে বলল, কেন, এই তো আমি তোমার শ্রীময়ী, তোমার সামনে। তুমি যার রূপে দিশাহারা হয়ে আমাকে ভুলে গেলে, আমাকে দেয়া প্রতিশ্রুতি ভুলে গেলে, আমি তার রূপ ধরেই এবার তোমার কাছে থাকবো, সারা জীবন থাকবো। আমার সংসার করার স্বাদ মেটেনি যে, আমি তোমার সঙ্গে স্বাদ মিটিয়ে সংসার করব। রুনুকে যেমন ভুলে গিয়েছিলে তেমনি ভুলেই থেকো। আমিও নিজেকে ভুলে, রুনুকে ভুলে শ্রীময়ীর পরিচয় বেঁচে থাকব। অসম্ভব! চেঁচিয়ে উঠল টনি, চিৎকার করে বলল, আমি তোমাকে আর চাই না। হ্যাঁ, একদিন তোমাকে ভালোবেসেছিলাম ঠিকই, তবে এখন শ্রীময়ী আমার সব। আমার নিঃশ্বাস প্রশ্বাস শ্রীময়ী, আমার জীবনের সবটুকু জুড়ে এখন শুধুই শ্রীময়ী। ঝড়ের গতিতে পাশ ফিরে তীব্র দৃষ্টিতে টনির দিকে চেয়ে শ্রীময়ী বলল, খবরদার, খবরদার বলছি,
তাড়াতে চাইবে না আমাকে, বুঝলে? যদি কখনো সে চেষ্টা করো তবে তোমার শ্রীময়ী তো বটেই, তোমাকেও খুন করে ফেলবো আমি, মনে থাকে যেন। স্তব্ধ হয়ে গেল টনি ওরফে উদ্দালক। একটু থেমে থেকে শ্রীময়ী বলল, অনেক দিন তো ঘর করলে তোমার বউয়ের সঙ্গে, এবার কিছুদিন রুনুর সঙ্গে ঘর করো। হাজার হলেও আমি তোমার প্রথম ভালোবাসা। না, কিছুতেই না, ছেড়ে দাও আমার স্ত্রীকে। আমি গয়ায় গিয়ে তোমার আত্মার যাতে মুক্তি হয় সেজন্য পুজো দেব, প্রার্থনা করব। রুনু, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমার স্ত্রীকে। ওকে না ফিরে পেলে আমি বাঁচব না। শান্ত গলায় শ্রীময়ী ওরফে রুনু বলল, বেশ তো, তুমিও মরে যাও, গেলে তো ভালোই হয়, দুজনে একসঙ্গে থাকতে পারবো, তখন আর আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না। শ্রীময়ী ওরফে রুনুর উত্তর শুনে ভয়ে উদ্দালকের হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রাণের মায়া বড় মায়া, কে আর অকালে নিজের জীবনখানা হারাতে চায়? কেউ চায় না। সবাই চায় এই পৃথিবীতে বাঁচতে, প্রিয়জনদের সঙ্গে এই পৃথিবীর সবটুকু রং রূপ স্বাদ গন্ধ প্রাণ ভরে উপভোগ করতে। উদ্দালক তার সুন্দর স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসলেও নিজের থেকে বেশি নয় সে ভালোবাসা। রুনুর কাছ থেকে খুনের হুমকি পেয়ে সে অগত্যা শ্রীময়ী রূপী রুনুর কথাকেই মেনে নিল। ভয়ে ভয়ে রুনুর সব কথা শুনে চলতে লাগলো টনি। যারা তার গলার স্বর, তার হাবভাব, তার হাসি ইত্যাদি নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করত, টনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখত না। শ্রীময়ীর গলার স্বরের হঠাৎ এরকম পরিবর্তন দেখে কেউ যদি কিছু বলতো, টনি বলতো, ওর গলায় ফ্যারেঞ্জাইটিস হয়েছিল তো তাই। ক্রমে রুনুকেই শ্রীময়ী বলে মেনে নিতে লাগলো সবাই। কিন্তু মানুষের মন তো। টনি কিন্তু কিছুতেই তার ভেতর থেকে মেনে নিতে পারছিল না একটা মানুষ নয়, একটা প্রেতজনির সঙ্গে সংসার করছে সে। বারবার তার মনটা হু হু করে উঠত শ্রীময়ীর কথা ভেবে। যতই সে শ্রীময়ী বলে ডাকুক, যতই ডাকুক, শ্রীময়ী, শ্রী, কিন্তু মনে মনে তো সে জানে যে সে রুনুকেই ডাকছে। সে দিন রাত মনে মনে গুমড়ে গুমড়ে কাঁদত। একটু একটু করে তার স্বাস্থ্য শ্রী সব চলে গেল, চেহারা হয়ে গেল বৃদ্ধদের মতো। এসব দেখে টনির মা চুপ করে থাকতে পারলেন না। তিনি গোপনে একজন তান্ত্রিককে ডেকে আনালেন। তান্ত্রিকের আগমনের আভাস কিভাবে যেন পেয়ে গেছিল রুনু। তখন সে আর ঘর থেকে বাইরেই বের হলো না। সে ভাবল, বিশ্বাসঘাতক টনি নিশ্চয়ই আবার বিশ্বাসঘাতকতা করে তান্ত্রিক ডেকে এনেছে তাকে তাড়াবার জন্য। প্রতিশোধ নিতে সে মনে মনে মতলব ঠিক করতে লাগলো, কেমন করে সে খুন করবে এই টনিকে। কিন্তু তান্ত্রিক রুনুকে আর সে সুযোগ দিলেন না। তিনি ছিলেন একজন সিদ্ধ তান্ত্রিক। তিনি কমণ্ডলু ভরা মন্ত্রপুত জল হাতে নিয়ে রুনুর ঘরের সামনে এসে সদয় কণ্ঠে বললেন, এ তুই কি করেছিস মা? আত্মহত্যা করে তো একটা চরম ভুল করেইছিস। আজ কত বছর হয়ে গেল, তবু মুক্তি পেলি না, নতুন জন্ম পেলি না। আবার একটা ভুল করে বসেছিস প্রতিশোধ নিবি বলে। এই যে ছেলেটা, এর বউ তো নির্দোষ, কেন সেই মেয়েটার শরীরে ঢুকে তাকে কষ্ট দিচ্ছিস? আবার এখন ভাবছিস এই ছেলেটাকেও মেরে ফেলে নিজের সঙ্গী করে নিবি, তাতে তোর পাপের ঘড়া যে পূর্ণ হয়ে যাবে রে বেটি। এ কাজ ভুলেও করিস নি মা, তুই নিজে থেকে বউটার শরীর ছেড়ে চলে যা। ঘরের ভেতর থেকে রুনু কেঁদে বলল, কোথায় যাব বাবা? আমার তো কেউ নেই, কিছু নেই, কার কাছে যাব, কাকে আশ্রয় করব? তান্ত্রিক বললেন, তোর জন্যে আমি শান্তি যজ্ঞ করব আজ সারা রাত। তুই মুক্তি পাবি মা, আমি কথা দিচ্ছি। যাকে ভালোবেসে একটার পর একটা ভুল করেছিস তার কাছেই আসবি তুই,
আমাকে বিশ্বাস কর, ছেড়ে যা মা বউটাকে, তোর কল্যাণ হবে মা, মুক্তি হবে তোর। কিন্তু রুনু একদিন বড় কষ্ট পেয়ে নিজেই নিজেকে হত্যা করেছে। এত বছর অপেক্ষা করার পর এতদিনে সে তার মনের মানুষকে কাছে করে পেয়েছে, তার স্ত্রী হয়ে তার সংসার করছে, সুখী হয়েছে সে কেন এই সুখের মুহূর্তে এই সব কিছু ছেড়ে চলে যাবে? রুনু বলল, আমি এখানে ভালোই আছি ঠাকুরমশাই, খুব ভালো আছি, আমার কোনো মুক্তি চাই না, কোথাও যাব না আমি। তান্ত্রিক বললেন, তোর স্বামী তো ভেবে ভেবে মরতে বসেছে রে, তার জন্য অন্তত তুই সরে যা। রুনু বলল, না, যাব না। তখন তান্ত্রিক তার কমণ্ডলু থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন ঘরের ভেতর। সেই জলের কয়েক কণা গিয়ে ছড়িয়ে পড়ল রুনু ওরফে শ্রীময়ীর শরীরে। সে যন্ত্রণায় কাতর আর্তনাদ করে উঠল। তান্ত্রিক আবার এক অঞ্জলি জ্বর জানলা দিয়ে ছুঁড়ে মারলেন। এবার আরো বেশি যন্ত্রণায় ছটফট করতে লাগলো রুনু। দেখে দৌড়ে এলো টনি, তান্ত্রিকের সামনে হাত জড়ো করে বলল, থাক থাক বাবা, ছেড়ে দিন। রুনু, থাক, যেমন আছে থাক, ওর এত কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। মা, তুমি কেন আমার রুনুকে তাড়াবার জন্য তান্ত্রিক ডেকেছ? ও থাকবে, আমার কাছেই থাকবে ও, আমি ওকেও তো ভালোবাসি মা। এই কথাটা শোনা মাত্র কি যে হলো, রুনুর যুগ যুগান্তরের মরুতৃষ্ণা যেন ধারা শ্রাবণের জলে নিঃশেষে ধুয়ে গেল। টনির ভালোবাসার স্বীকৃতিটুকু নিয়ে সে ধীরে ধীরে শ্রীময়ীর শরীর ত্যাগ করে বেরিয়ে চলে গেল। মহাশূন্যে ভেসে গেল তার আত্মা। তান্ত্রিক বললেন, জয় মা তারা। সে চলে গেছে। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল। শুধু টনির দু চোখ তখন ভেসে যাচ্ছে জলে। অঝরে কাঁদতে কাঁদতে সে শুধু বলে চলেছে, কেন ওকে তাড়ালেন ঠাকুরমশাই? না হয় থাকতো আমার সঙ্গে বাকি জীবনটুকু, কি আর এমন ক্ষতি হতো বলুন? আমার গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ আপনাদের, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর প্রতি শনিবার নির্দিষ্ট সময়ে গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে চলি, শুভরাত্রি।